নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা মম্মট বিরচিত কাব্যপ্রকাশ গ্রন্থ থেকে এক্সামে আসতে পারে প্রশ্নগুলি দেখে নেব। শিবেতর শতয়ে অত্র শিবেতর পদে কস্য গ্রহণম। তো এখানে যে শিবেতর পদটি নেওয়া হয়েছে, তো এর অর্থ হচ্ছে অমঙ্গলস্য, অর্থাৎ অমঙ্গল। তো এটি হচ্ছে শিবেতর পদের অর্থ। কাব্যের যে 6টি প্রয়োজনের কথা বলা হয়েছে, কাব্যং যশস্য অর্থকীতে ব্যবহার বিদে শিবেতর্ক শতয়ে, তো এখানে শিবেতর্ক শতয়ে পদটি এসেছে। এটি মনে রাখতে হবে যে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি আসে কাব্যং যশস্য অর্থকীতে ব্যবহার বিদে শিবেতর্ক শতয়ে, তো এটি হচ্ছে কাব্য প্রকাশ থেকে নেওয়া হয়েছে। আর এটি কোন মানে এই যে কাব্যের প্রয়োজন এটি কে বলেছেন বা তার গ্রন্থ থেকে এটি উল্লেখ করেছেন, তখন হবে আচার্য মম্মট। এটি মনে রাখতে হবে। আর শিবেতর পদের অর্থ হচ্ছে অমঙ্গল। মম্মট কাব্য প্রয়োজনা ধারণে অধলিখিতেষু কহ কবি শ্রীহর্ষধরং প্রাপ্তবান। তো শ্রীহর্ষ থেকে যে মানে শ্রীহর্ষ কবি, যে শ্রীহর্ষ অর্থের সাহায্যে এখানে যে প্রাপ্তবান অর্থাৎ প্রাপ্ত করেছিলেন, তো এখানে সেটি কোন কবির কাছ থেকে? তো ধাবক নামক কবির কাছ থেকে। ধাবক নামক কবির কাছ থেকে যে কাব্যটি প্রাপ্ত করেছিলেন শ্রীহর্ষ, তো সেইটি হচ্ছে এখানে বলা হয়েছে যে কোন কবির কাছ থেকে, তখন হবে ধাবক। কাব্য প্রকাশে বলা হয়েছে যে শ্রীহর্ষাদের ধাবকাদি নামিব ধনম, তো এখানে ধাবক হবে। মহাকবেহে বানস্য পত্নাহা সাপেন কহ কবিহি কুষ্ঠরোগাগ্রস্ত আশিত। তো মহাকবি বানের পত্নী যে ছিল, তার সাপের ফলে কুষ্ঠরোগগ্রস্ত হয়েছিল কোন কবি? তো ময়ূর কবি, অর্থাৎ কবি ময়ূর সাপগ্রস্ত হয়েছিলেন। ময়ূর কবি সাপ নিবারার্থ কহ স্তোত্রং রচয়ামাস। তো অভিশাপ নিবারণের জন্য ময়ূর কবি কোন কাব্যে রচনা করেছিলেন? তো ময়ূর শতক। মনে রাখতে হবে ময়ূর শতক কোন কবি রচনা, তখন মনে রাখতে হবে ময়ূর। এই নামের মধ্যে কাব্যের নামের মধ্যে এখানে কবির নাম পাওয়া যাচ্ছে। মম্মট মতে সকল প্রয়োজন মৌলিভূতং প্রয়োজনং কিম। তো সকল প্রয়োজনের যে একমাত্র যে আধার বা প্রয়োজন, তো সেটি হচ্ছে সদ্যহ পরনির্বৃতি। তো এটি হচ্ছে সকল যে প্রয়োজনগুলি বলা হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান। আচার্য মম্মট কাব্যস্য কতি প্রয়োজনানি প্রতিপাদয়তি। তো 6টি কাব্যের প্রয়োজনে তিনি উল্লেখ করেছেন কাব্য প্রকাশে। কাব্য প্রকাশস্য দর্পণ টিকা কেন রচিতা। তো কাব্য প্রকাশের যে দর্পণ টিকা, সেটি কার দ্বারা রচিত হয়েছে? তো বিশ্বনাথের দ্বারা। মনে রাখতে হবে যে দর্পণ টিকা মানে কে লিখেছেন? বিশ্বনাথ। এবং কোন কাব্যের উপর এটি লেখা হয়েছে, তখন হবে কাব্য প্রকাশের গ্রন্থের ওপর দর্পণ নামক টিকা রচনা করা হয়েছে, এবং এটি করেছেন বিশ্বনাথ, আচার্য বিশ্বনাথ। মম্মটস্য কাব্য কারণে উক্তস্য নিপুণতা শব্দস্য ক অর্থ। অর্থাৎ আচার্য মম্মট যে কাব্যে প্রকাশের যে কারণ সম্বন্ধে উক্ত করেছে, এবং সেখানে কাব্যের কারণ বা হেতু সেখানে নিপুণতা শব্দটির উল্লেখ করেছেন। তো এই নিপুণতা শব্দের অর্থ কি? তো এটি হচ্ছে ব্যুৎপত্তি। এটি মনে রাখতে হবে যে ব্যুৎপত্তি শব্দের মানে এই নিপুণতা শব্দের অর্থ। মম্মটস্য কাব্য কারণে হেতুর্ন হেতবহ ইতি অভিপ্রায় কেন ন্যায়ন স্বীকৃত। তো এটি কোন ন্যায়ের দ্বারা স্বীকৃত হয়েছে? তো মনে রাখতে হবে দণ্ডচক্র ন্যায়ের দ্বারা এটি স্বীকৃত হয়েছে। মম্মটের কাব্য কারণে যে কাব্য প্রকাশের যে কারণগুলির উল্লেখ করা হয়েছে, তো সেখানে যে কোন ন্যায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে বা কোন ন্যায়কে স্বীকার করা হয়েছে, তো দণ্ডচক্র ন্যায়। নামটি অবশ্যই মনে রাখতে হবে। মম্মটস্য কাব্যলক্ষণে অদশৌ ইতি পদপ্রয়োগে বিশ্বনাথেন কহ লক্ষণদশ প্রতিপাদিত। তো মম্মট যে কাব্যের লক্ষণ করেছেন,
তদ্দোষৌ শব্দার্থৌ স্বগুণাবলঙ্কিতি পুনঃ ক্বাপি। তো সেখানে অদোষ এই শব্দটি তিনি উল্লেখ করেছেন। তো এটি বিশ্বনাথ এর কি এখানে কি কোন দোষের এখানে উল্লেখ করেছেন, তখন হবে অব্যাপ্তি দোষ। মম্মন মতে ব্যঙ্গবোধান কাব্যং কিম। তো ব্যঙ্গবোধান কাব্য হচ্ছে উত্তম কাব্য। এটি মনে রাখতে হবে যে ইদম উত্তমম অতিশায়নী ব্যঙ্গে বাচ্চা ধ্বনিবোধ হয় কথিত। এটি উত্তম কাব্য সম্বন্ধে তিনি বলেছেন। তো এটি মনে রাখতে হবে যে যদি আসে অতিশায়নী ব্যঙ্গে বাচ্চা ধ্বনিবোধ হয়, মানে এটি কথিত হতো। এখানে কোন কাব্য, উত্তম কাব্য না মধ্যম কাব্য না চিত্র কাব্য, তখন মনে রাখতে হবে যে উত্তম কাব্য সম্বন্ধে এটি বলেছেন। উত্তমম অতিশায়নী ব্যঙ্গে বাচ্চা ধ্বনিবোধই কথিত হ। তো এখানে যে বোধয় শব্দটি সেখানে বৈয়াকরণ সম্বন্ধে বলেছেন, এটাও মনে রাখতে হবে যে উত্তম কাব্যের লক্ষণে তিনি যে বোধয় শব্দটি প্রয়োগ করেছেন, তো সেটি হচ্ছে বৈয়াকরণ। আর ইদম মানে হচ্ছে কাব্যম, এটিও মনে রাখতে হবে। আর এখানে ব্যঙ্গ প্রধান কাব্য কি, তখন হবে উত্তমম কাব্য। ব্যঙ্গে বাচ্চা ধ্বনিবোধই কথিত। মম্মন মঠে কাব্যং কতিবিধম। তো কাব্য হচ্ছে ত্রিবিধ, সেগুলি কি কি, উত্তম কাব্য, মধ্যম কাব্য এবং চিত্রকাব্য। তো উত্তম কাব্যের আরেক নাম হচ্ছে ধ্বনি কাব্য, মধ্যম কাব্যের গুণীভূত ব্যঙ্গ কাব্য এবং চিত্রকাব্যের অধম কাব্য বা অবরং কাব্য বলা হয়েছে। এটি মনে রাখতে হবে। যদি আসে যে অবরং কাব্য কি, তখন উত্তমম না মধ্যমম না অধম, তখন হবে অধম। তিনি অবরম শব্দটি ব্যবহার করেছেন চিত্রকাব্য বা অধম কাব্য সম্বন্ধে। তাহলে মম্মট মতে কাব্য হচ্ছে তিন প্রকারে, উত্তমম কাব্য বা ধ্বনি কাব্য, মধ্যম কাব্য বা গুণীভূত ব্যঙ্গ কাব্য এবং চিত্রকাব্য বা অধম কাব্য। উত্তম কাব্যের তিনি লক্ষণে বলেছেন উত্তমম অতিশায়নী ব্যঙ্গে বাচ্চা ধ্বনিবোধ হয় কথিত হ। মধ্যম কাব্য বলেছে অতাদিশি গুণীভূত ব্যঙ্গে ব্যঙ্গে তু মধ্যমম গুণীভূত ব্যঙ্গে তু মধ্যমম। আর চিত্রকাব্য হচ্ছে শব্দচিত্রং বাচ্যচিত্রম অব্যঙ্গং তৎতবরং মতম। আর তিনি চিত্রকাব্যকে শব্দচিত্র এবং অর্থচিত্র এই দুই ভাগে ভাগ করেছেন চিত্রকাব্যকে, এটিও মনে রাখতে হবে। মম্মট মতে চিত্রকাব্য লক্ষণম তো হচ্ছে গুণালঙ্কার যুক্তম, অর্থাৎ গুণ এবং অলঙ্কার যুক্ত হচ্ছে চিত্রকাব্য। আর চিত্রকাব্য হচ্ছে দুই প্রকারে, শব্দচিত্র আর অর্থচিত্র, এবং তাদের উদাহরণগুলিও অবশ্যই মনে রাখতে হবে, কারণ এক্সামে উদাহরণ দিয়ে দেয় এবং সেখানে বলে যে এটি কোন কাব্যের উদাহরণ বা এই পংক্তি থেকে কোন কাব্য সম্বন্ধে উক্ত হয়েছে, তখন এটি অবশ্যই মনে রাখতে হবে। মম্মটোক্তং শব্দচিত্রং জগন্নাথেন কেন কাব্যভেদন সহ সমানম। তো জগন্নাথ আচার্য জগন্নাথ যে কাব্যের ভেদ করেছেন, তো সেখানে মম্মটের যে কাব্যের ভেদ শব্দচিত্র সেটি কার সাথে মানে সমান বা তার সাথে তুল্য, তখন হবে অধম কাব্যের সাথে। আর মধ্যম কাব্য তখন হবে অর্থচিত্রেণ এর সাথে তিনি উল্লেখ করেছেন, অর্থচিত্রেণ অর্থাৎ অর্থচিত্রের সাথে তিনি উল্লেখ করেছেন মধ্যম কাব্যকে, মনে রাখতে হবে। স্বচ্ছন্দচ্ছল এই যে পংক্তিটি এখানে দেওয়া হয়েছে, কোষ্য কাব্যস্য উদাহরণম, কোন কাব্যের উদাহরণ, এই যে আমি খানিক আগেই বললাম যে প্রত্যেক কাব্যের উদাহরণগুলি মনে রাখতে হবে। তো সেখানে স্বচ্ছন্দচ্ছলে এই যে শ্লোকটি আছে বা এই যে উদাহরণটি, তো সেটি হচ্ছে শব্দচিত্রের উদাহরণ। অর্থাৎ শব্দচিত্র যদি না থাকে, অধম কাব্য থাকে, তখন হবে অধম কাব্যের, বা চিত্রকাব্য যদি থাকে তখন হবে চিত্রকাব্যের। আর বিনির্গতং মানদমাত্ম, এটি হচ্ছে চিত্র কাব্যের যে ভেদ অর্থচিত্র তার। তো
বিনির্গতং এই শব্দটি মনে রাখলেই হবে যে অর্থচিত্রের এটি উদাহরণ। সেরকম একইভাবে মধ্যম কাব্যের হচ্ছে গ্রাম তরুণং তরুণা, এটি হচ্ছে মধ্যম কাব্যের। আর উত্তমম কাব্যের হচ্ছে নিঃশেষচ্যুত চন্দনং, এই যে শ্লোকটি আছে সেটি হচ্ছে উত্তম কাব্যের। মম্মট মতে অব্যঙ্গম কাব্যম কি? তো মম্মট মতে অব্যঙ্গম কাব্য হচ্ছে অবর কাব্য। মম্মটোক্তং মধ্যমং কাব্যং পণ্ডিতরাজ মতে কিম? তো মম্মটের যে মধ্যম কাব্য উক্ত হয়েছে সেটি পণ্ডিতরাজের মতে উত্তম কাব্য। তো আজ আমরা কাব্য প্রকাশ থেকে প্রশ্নগুলি দেখে নিলাম। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।